তৃষ্টান অসুস্থ, তৃষ্টান পাগল, ও আবোল তাবোল বকছে। এ তিনটে বাক্য ছাড়া আর কোনো কিছুই মাথায় ঢুকছে না অটবীর। সে শক্ত হয়ে বসে আছে, যাবে না এখান থেকে, কিছুতেই না। অথচ তৃষ্টানও নাছোড় বান্ধা, প্রাসাদের মতো এত জোরে ধমকে উঠল তার উপর। অটবীর রাগ করার কথা, নিস্তেজ তৃষ্টানকে সেখানে একা ফেলে আসার পর সারা রাস্তা সে রেগে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এটা কি ধরনের যন্ত্রণা, এত অসহ্য। বাসা থেকে তুমুল ঝগড়া করে এসেছে সরোজ। আজকে কোচিংয়ে পরীক্ষা ছিল, সে যায়নি। ফলস্বরূপ জসিম আক্তার ভীষণ রেগে ওকে ঘর থেকে বের করে দিয়েছেন। থাপ্পড়ও মেরেছেন বোধহয়। বাম গালটা টকটকে লাল হয়ে আছে। নলি সরোজের গোমরা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বাদাম খেতে খেতে বলল, আঙ্কেল ঠিকই করেছে, আরও মারা উচিত ছিল। সরোজ কাদো কাদো গলায় বলল, 3টা থাপ্পড় মারছে, তোর কাছে কি কম লাগে? হ্যাঁ, কই একটু আদর টাদর করবি, আইসো শ্বশুরের পিছ ধরতে। বাজে কথা বলবেন না তো, পড়ালেখা করতে হবে, ভালো চাকরি না পেলে জীবনও মেনে নেবে না আপনাকে। সরোজ পাত্তা দিল না। ভবিষ্যতেরটা ভবিষ্যতে, এসব নিয়ে এখন প্যারা নিয়ে লাভ নেই। পৃথা আজকে স্কুলে আসেনি, ধরা পড়ার তাই ভয় নেই। নলিকে জোর করে অনেক কষ্টে নদীর পাড়ে নিয়ে এসেছে। টিফিন টাইম শেষ হতে দেরি নেই। এই অল্পটুকু সময়ে প্রেমালাপ না করে এসব ফালতু আলোচনার কোনো মানে হয়? তৎক্ষণাৎ মুখে জল জল হাসিটা ফোটালো সরোজ। নলির বাহুতে আলতো গুঁতো মেরে বলল, এইসব বাদ দে নীলিমা, ভালো কথা কর। কতদিন পর এমন সুন্দর জায়গায় প্রেম করার সুযোগ পাইছি, বড় রোমান্টিক ফিলাইস তাদের। নলি কোনা চোখে তাকালো একবার, কটমট গলায় বলল, আপনি ভালো হবেন না তাই না? আপনার বাবা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, মনে হয় না 2-3 দিনে ঢুকতে দেবে। এ কয়দিন কোথায় থাকবেন, কি খাবেন, এসব চিন্তায় আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। অথচ আপনাকে দেখুন, কোথাকার কোন নবাবজাদা, যেন 5-6টা বাড়ির মালিক। একটা থেকে বের করে দিলে অন্যটায় গিয়ে উঠবে। সরোজ দাঁত কেলিয়ে হাসল। ঠিক বলছিস, নিজের বাড়ি না থাকলেও থাকার অভাব নাই। ক্রিস্টান ভাইয়ের বাসায় বিন্দাস থাকবো, কার বাবার কি। ক্রিস্টান ভাইয়া না হাসপাতালে? এখন কেমন আছেন ভাইয়া? হাসপাতালে থাকছে কই, জ্ঞান ফেরার পরই এই বাসায় যাওয়ার লেগে যে কি অবস্থা করছে তাই করা স্বাভাবিক। তনয়া বাসায় একা না। কি হয়েছিল ভাইয়ার? জানি না, ডাক্তারের কইতে শুনছিল প্রেশার লো। নদীর পাড়ে পা ভিজিয়ে বসেছিল ওরা দুজন। নলি উঠে দাঁড়ালো, হাতের অবশিষ্ট বাদামগুলো সরোজকে দিয়ে বলল, বাকিটা আপনি খান, আমি যাই, টিফিন টাইম শেষ হতে বেশি দেরি নেই। সরোজ মন খারাপ করলো খুব। মুখে এখনো বাদাম রয়ে গেছে। সেগুলো চিবোতে চিবোতে অসম্ভব করুণ গলায় বলল, এমনই চলে যাবি? প্রেম তো শুরুই করলাম না। নলি পিছনে ফিরে বলল, এখন প্রেম করতে হবে না, বিয়ের পরেই কইরেন। রাত কটা বাজে জানা নেই। হাতে খাবারের মস্ত বড় প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে নামছে তৃষ্টান। নিচ থেকে আওয়াজ আসছে, ধাপ ধুপ ধুপ ধাপ। বাতি জ্বালাতেই অন্ধকার রুমটা স্পষ্ট হয়ে এলো। রুক্ষ সূক্ষ্ম জীর্ণ শরীরের ব্যক্তিটি মাঝ বরাবর বসে হাত পায়ের শিকল খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তৃষ্টানকে দেখা মাত্রই চেঁচিয়ে উঠল, খাবার আনতে এত সময় লাগে? আমারে মেরে ফেলতে চাইছিস তুই? এত সহজ আমাকে মারা? তৃষ্টান ক্লান্ত গলায় উত্তর দিল, ঘুমিয়ে পড়েছিলাম। বলতে বলতে খাবারের প্লেটটা সামনে রাখলো সে। প্লেটে বড় বড় দুটো মাছ ভাজা, ভাত, আলুর তরকারি। খাবারগুলো দেখা মাত্রই ঘৃণায় নজর সরিয়ে ফেলল ব্যক্তিটি। দাঁত কিরমির করে বলল, এইগুলো কি আনছিস? রক্ত কই? রক্ত খাবো। রক্ত নেই। রক্ত নেই মানে? তুই ইচ্ছা করে দিচ্ছিস না, আমি জানি না মনে করেছিস? খাবো না এগুলা, নিয়ে যা এখান থেকে। এগুলোই খেতে হবে। তৃষ্টানের চল শক্ত, চোখে মুখে দারুণ কাঠিন্যতা। বোঝা গেল আজকে সে কিছুতেই রক্ত খেতে দেবে না। মুহূর্তেই ব্যক্তিটি অধৈর্য হয়ে গেল। মেঝে থেকে খাবারের প্লেট উঠিয়ে ছুঁড়ে মারল তৃষ্টানের বুকে। কিন্তু এতেও যেন তৃপ্তি মেলেনি তার।
তেড়ে এসে ক্ষতবিক্ষত করে দিতে লাগলো তৃষ্টানের গাল, হাতের চামড়া। অনবরত পাগলের ন্যায় চিৎকার করতে লাগলো। তুই ইচ্ছা করে আমাকে কষ্ট দিচ্ছিস, তুই আমাকে মেরে ফেলতে চাস, আমাকে শান্তিতে বাঁচতে দিবি না তোরা। অভিশাপ তুই, আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। নখের ধারালো আঁচড়ে বিষাক্ত যন্ত্রণা অনুভব করলেও মনের ব্যথা থেকে এই ক্ষত যেন খুবই নগণ্য। তৃষ্টান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, টু শব্দটিও করল না। নিশ্চল চোখজোড়া স্থির চেয়ে রইল সামনের মানুষটার পানে। আজকাল রেডিওর অত শত চল নেই। কাশেম আলী শৌখিন মানুষ, টং দোকানে বহু আমলের পুরাতন সামলে রাখা রেডিও ধুয়ে মুছে সাজিয়ে রেখেছেন। আশ্চর্যের বিষয়, ভুচুং ভাচুং গানও বাজে ওটা থেকে। এই যেমন এখন কাশেম আলী কাপে চা ঢালতে ঢালতে রেডিওর গানের সাথে তাল মেলাচ্ছেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। শরীরের সর্বশক্তি দিয়ে গানটা গাইছেন তিনি। কণ্ঠর স্বর নেহাত খারাপ না, শুনতে বেশ ভালোই লাগছে। আগের দিনের একটা চঞ্চল সুবাসে টকবক করছে শরীর। তৃষ্টান চায়ের কাপে চুমুক দিল। সরোজের দিকে নজর ফেলতেই দেখলো ছেলেটা কেমন নাক মুখ কুচকে তার দিকে চেয়ে রয়েছে। কৌতূহলে নিষ্পিস করছে সারা মুখ। তৃষ্টান ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? সরোজের অভিব্যক্তি পাল্টালো না, ভীষণ আগ্রহ নিয়ে বলল, ভাই একটা প্রশ্ন ছিল। কি? তোমার হাতে গালে এরকম আসর কেন? ব্যথা হয়েছে কেমনে? প্রশ্নও করতে না করতেই কচকচ শব্দে একটা বেলা বিস্কুট অনায়াসে চিবিয়ে ফেলল সরোজ। ভেতরের আগ্রহ কিছুতেই শান্তি দিচ্ছে না তাকে। এক্সট্রা এক্সাইটমেন্ট ধরে বেঁধে রেখেছে। কাল রাতে যখন তৃষ্টানের বাসায় আশ্রয় নিতে গেল, তখন রাত বাজে 2টো। নিস্তব্ধ পরিবেশে দরজায় খটখট শব্দ তৈরি করার কিছুক্ষণের মাঝেই সামনে এসে দাঁড়িয়েছিল তৃষ্টান। টকটকে তাজা ক্ষতগুলো তখন স্পষ্ট রক্তে ভেজা। সরোজ তক্ষণে আঘাতের কারণ জানতে চেয়েছিল, কিন্তু তৃষ্টানের ক্লান্ত রুক্ষ রূঢ় চাহনিটা তাকে থামিয়ে দেয়। রয়ে শোয়ে একটা তিক্ত নিঃশ্বাস ছাড়ল সরোজ। তৃষ্টান প্রশ্নের উত্তর দিচ্ছে না, দেবেও না। কচকচ শব্দে আর একটা বিস্কুট চিবোতে চিবোতে এক্সাইটমেন্ট নামক বিশ্রী অনুভূতিটা দমিয়ে রাখার চেষ্টা চালালো সে। চারপাশে নজর বুলালো। টং দোকানের 7-8 হাত দূরে অটোবিকে দেখা যাচ্ছে। নলি আর পৃথাকে সম্ভবত স্কুলে নিয়ে যাচ্ছে। তারা একা নয়, জোয়ান মোটামুটি দেখতে একটা যুবক আর নলির বয়সী একটা ছেলেও আছে সাথে। অটোবি খুব হেসে হেসে কথা বলছে যুবকটির সাথে। সরোজ একবার বাঁকা চোখে তৃষ্টানকে দেখালো। ঠোঁটের কোণে দুষ্টু হাসিটা এঁটে কিটমিটিয়ে বলল, আল্লাহ তৃষ্টান ভাই, তুমি এখন কি করবা? ভাবিনি তো অন্য পোলায় নিয়ে যেতে জায়গা রে। আহারে পোর শুকনীল তৃষ্টান, হ্যাঁ দেবদাস শুকনীল তৃষ্টান। তৃষ্টান সাথে সাথে উত্তর দিল না, একটু সময় নিয়ে জিজ্ঞেস করলো, ভাবি কে? আর কেডা? অটোবি আপু, তোমার প্রেমিকা লাগে না? আমি বুঝি ভাই, সামনে তাকাও, দেখবার পারবা। তোমার পাখিরে তো অন্য বেটায় নিয়ে যেতে জায়গা। সরোজের ইশারাকৃত স্থানে একবার তাকালো তৃষ্টান। কিছুই দেখেনি এমন একটা ভাব করে খালি চায়ের কাপটা বেঞ্চের একপাশে রাখলো। মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে জোরে সরে নিঃশ্বাস ফেলে বলল, তোর পাখির দিকে তাকা বেটা, লাল বাতি জ্বলজ্বল করছে। মানে? চট করে আবারও অটোবিদের পানে দৃষ্টি মেলল সরোজ। এটা কি? তার প্রাণপ্রিয় প্রেমিকা দেখি পুচকে ছেলেপেলের সাথে হাসির ঠেলায় কথাই বলতে পারছে না। আহ্লাদে মাখো মাখো হয়ে একেবারে অন্যের গায়ের উপর ঢলে ঢলে পড়ছে একদম। কি ভাই, প্রতিবন্ধী নাকি? মা বাবা হাঁটা শেখায়নি? পরকীয়ার সূক্ষ্ম গন্ধটা নাকে বাড়ি খেতেই তেতে উঠল সরোজ। দাঁত কিরমিরিয়ে বলল, এটা আমি কি দেখতেছি? এটা দেখবার আগে আমি অন্ধ হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আমার লোক অন্য হইতেছে, আমি ঢুকে গেছি। আমার এমন বাসায় বোকাটা।
পাশ থেকে তৃষ্টান সবিনয়ে জিজ্ঞেস করলো। 20 লাগবে ছোট ভাই। চোখে পানি নেই, তবুও চোখের পানি মোছার ভান করলো সরোজ। কাদো কাদো গলায় বলল, আমার বুক জ্বলতেছে ভাই। মরে যা, জ্বলা বন্ধ হয়ে যাবে। আমি সত্যি কইতেছি। ঢং করবি না সরোজ, তাড়াতাড়ি খাবার শেষ কর। তনয়া বাসায় একা। সরোজের ঠোঁটের পাতা দুটো চেপে ধরে অসহায় চোখে তাকালো নলির দিকে। নলিও তাকিয়েছে। টং দোকানের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইশারায় হেসে হেসে কি যেন বলেছেও। ঢং, অন্য বেটা ছেলের সাথে হাইসা টাইসা তাকে দাঁত দেখানো হচ্ছে। ক্ষিপ্ত মেজাজটা হুড়হুড় করে বেড়ে গেল সরোজের, কিন্তু পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই শান্ত হয়ে গেল সে। তৃষ্টানের দিকে চোরা দৃষ্টে তাকালো, আমতা আমতা স্বরে বলল, ভাই তুমি কেমনে জানো নীলিমা মানে নলিন লগে আমার কিছু চলে? চা বিস্কুটের দাম এসেছে 30 টাকা। তৃষ্টানের কাছে ভাঙতি নেই। 100 টাকার একটা নোট দিয়ে তনয়ার জন্য 2টো চিপস আর কয়েকটা কেক কিনছিল সে। সরোজের কথা শুনে ঠাট্টার সুরে বলল, যারা সারা বছর পরীক্ষায় ফেল করে, চোরের মতো রাস্তায় ঘুরঘুর করে, তাদের চোখ দেখলেই ভালো মন্দ জানা যায়। সরোজ যেন এবার সত্যি সত্যি কেঁদে দেবে। আজকের দিনটাই খারাপ। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিল